নির্বাচন হবে এবং একটা তারিখ ঠিক হয়েছে, তো সেই অনুযায়ী তো তফসিল আমরা জানি 60 দিন অথবা 45 দিন সেই অনুযায়ী দিতে হয়। সেই অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, তফসিল হয়তো 2 দিন আগে আর পরে দিবে। আমরা যেটা বলেছি যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে, তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি আর কি। মানে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হলেও তফসিলটা একটু পেছানো যায় কিনা এটা আপনি মনে করছেন? সেটা নির্বাচন কমিশন বিবেচনা করবে, তাদের সাথে সেই রাজনৈতিক দলের বিবেচনা নিয়ে আমাদের নির্বাচন তফসিল নিয়ে কোনো মন্তব্য নেই। আচ্ছা, একটা বিষয় আমরা দেখছি যে সমসাময়িক যে পরিস্থিতি বা হচ্ছে আমি যদি 3 মাস আগে যাই তাহলে সেটা কিন্তু দেখা গেছে যে সবচেয়ে বেশি নির্বাচন ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরে বা নভেম্বরে করার জন্য উদ্যোগ নিয়েছে কিন্তু হচ্ছিল বিএনপি। মানে বারংবার বলছে পারলে হচ্ছিল 1 মাস পরে হচ্ছিল দিয়ে দেয়। এখন সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় আপনার কাছে আসলে কি মনে হচ্ছে যে বিএনপির প্রেক্ষাপট থেকেও যদি বলেন যে তাদের একজন নেতা হচ্ছিল দেশের বাইরে, আরেকজন হচ্ছিল সিক, তাদের জন্য মানে তার জন্য অবশ্যই আপনারা সুস্বাস্থ্য কামনা করেন, কিন্তু এই পরিবেশ পরিস্থিতিতে বিষয়টা আসলে কেমন হয়েছে? নির্বাচন তো নির্বাচনের সময়ই হবে। নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তো নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। আমরা বলে আসছিলাম যে দেশ সংস্কার, বিচার এবং সেটার পরে নির্বাচনের উদ্যোগ যাতে গ্রহণ করা হয়। তখন আমাদের এই অবস্থানকে বারবার বলা হয়েছিল নির্বাচন বিরোধী, আমরা নির্বাচন পিছাতে চাই, কিন্তু আমরা কিন্তু আসলে সেই ধরনের কথা কখনোই বলিনি এবং আমাদের অবস্থান এখনও একই আছে। যেহেতু সংস্কারের একটা পর্যায়ে আমরা এসেছি, জুলাই সনদ আদেশ হয়েছে, বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে, এখন নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। তবে আমরা যেটা বলেছি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যাতে থেমে না যায়, নির্বাচন তাদের নেত্রী অসুস্থ সেটার জন্য আমাদের সহানুভূতি রয়েছে, আমরা সেই বিষয়টা বিবেচনা করতে বলেছি, কিন্তু নির্বাচনের সময়ই হবে আশা করি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমরা একটা বিষয় দেখছি যে এনসিপির পক্ষ থেকে একাধিকবার একটা কথা বলা হয়েছে যে একটা দল রয়েছে যে আসলে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে রেখেছে এবং সবচেয়ে বেশি জোটের যে আলোচনা, সেই আলোচনায় সবচেয়ে বেশি এসেছে বিএনপির নাম। অনেকে এরকমও বলেছে যে তফসিল ঘোষণার পর বিএনপির সাথে হচ্ছিল এনসিপি জোটে যাবে, কিন্তু আমরা দেখলাম যে বড় বড় যে আসনগুলো ছিল ঢাকা 11, ঢাকা 10 থেকে শুরু করে যেই আসন গতকাল কিন্তু সেই আসনের নাম চলে এসেছে। এটা আসলে কি প্রমাণ করে? আবার ইন দ্য মিন টাইম আমরা কিন্তু দেখেছি গণ অধিকার পরিষদের যারা রয়েছে রাশেদ খান প্লাস নূর, তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে কোনো প্রার্থী দেওয়া হয়নি। এই বিষয়টা কি স্পষ্ট করে? এই বিষয়টা এটাই স্পষ্ট করে যে এনসিপি কারোর সাথে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতা এখনো পৌঁছায়নি এবং বরং মিডিয়ায় এই ধরনের তথ্য অপতথ্য প্রচার করে আমাদের একটা নেতিবাচক আমাদের সম্পর্কে তথ্য প্রচার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এনসিপি আসলে তার মতো করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, প্রার্থী যাচাই বাছাই হচ্ছে এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব এবং আমরা বলেছি যে আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আগাতে চাই। আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই, বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন, সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনও চলমান আছে। ফলে আমরা যেহেতু নতুন ধারার একটা রাজনীতি আমরা করতে চাই, যেখানে গণতন্ত্র এবং একটি অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে বাংলাদেশে, আমরা মনে করি যে পুরাতন পন্থী যে দলগুলো রয়েছে যারা এতকাল বাংলাদেশে রাজনীতি করেছে এবং যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, জনগণের তাদের প্রতি সেই আস্থাটা নিয়ে জনগণ নতুন সম্ভাবনা দেখতে, নতুন নেতৃত্ব দেখতে চায়। ফলে এনসিপি সেই রাজনীতি করতে এককভাবেই এগোচ্ছে। কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা আমরা বন্ধ করিনি। সেটা আপনারা জানেন, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্তই নিতে হয় দেশের প্রক্রিয়ায়, জনগণের স্বার্থ রক্ষায় যদি আমাদের মনে হয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হবে, সেটার জন্য আমরা ওপেন রয়েছি। কিন্তু আমরা কারোর সাথেই কোনো জোটের ব্যাপারে কোনো ধরনের আলোচনা বা সেই প্রক্রিয়াতে কিন্তু নেই। আমরা আমাদের নিজেদের
প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে, আমরা নির্বাচনী কাজ শুরু করব। কিন্তু যদি মনে হয় যে দেশের সংস্কার বা ইত্যাদি অনেকগুলো ইস্যুতে কারোর সাথে বা দেশের একটা ঐক্যবদ্ধ জায়গা প্রয়োজন, সেটা আমরা তখন বিবেচনা করি। শেষ প্রশ্ন, নির্বাচন যদি হচ্ছে ফেব্রুয়ারি প্রথমার্ধে আমরা চিন্তা করি, যেরকমভাবে আসলে বলা হয়েছে, সময় কিন্তু আসলে খুব বেশি নেই, 2 মাস আসলে সময় নেই এক। এবং এনসিপি যে চাওয়া পাওয়াগুলো ছিল, যে আইন শৃঙ্খলা বাহিনীকে শুরু করে সব জায়গায় হচ্ছে হলো পরিবর্তন আনা, প্লাস সংস্কার করা, বিচারের কাজ অগ্রগতি করা, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা, সেগুলো কিন্তু কোনো রকম কোনো কিছু পূরণ হয়নি। তো সেই জায়গা থেকে আসলে কি বলতে চাবেন, মানে নির্বাচন কি এরকম পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়েছে? কোনো তোড়জোড় কিন্তু আমরা দেখছি না। কোনোভাবে পূরণ হয়নি এটি পুরোপুরি সত্য নয়। আমাদের দাবির প্রেক্ষিতে কিন্তু সংস্কারের দাবিগুলো এত দূর এসেছে, গণভোট হচ্ছে এবং আমরা কিন্তু হ্যার পক্ষে ক্যাম্পেইন করব এবং বিচারের প্রক্রিয়াটাও আগাচ্ছে। এবং আমরা মনে করি যে নির্বাচনের পরেও এই সংস্কারের অগ্রযাত্রাকে অব্যাহত রাখা লাগবে। ফলে এনসিপি বাংলাদেশে এই সংস্কার এবং নতুন বাংলাদেশের পাহারাদার হিসেবে কাজ করবে। আমরা সংসদে, রাজপথে, আমরা সরকারে বা সরকারের বাইরে যেখানেই থাকি না কেন, এনসিপি আমাদের যে এই যাত্রাটা শুরু হয়েছে সেটা নির্বাচনের মাধ্যমে কিন্তু থেমে যাবে না। নির্বাচনের মাধ্যমে এটা আরও ত্বরান্বিত হবে এবং সেটা কিন্তু তখন বাস্তবায়নের দিকে যাবে। ফলে আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি এবং নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে আছে এটা আমি বলবো না, কিন্তু বাংলাদেশে এখন তো আমরা এদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবেই। দেশের স্থিতিশীলতা, জনগণের আস্থা সব কিছু মিলিয়ে, তো সেই জায়গায় সরকার যদি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে, নির্বাচন কমিশনকে আমরা অনেকগুলো সাজেশন দিয়েছি, সামনেও দিয়ে আসব, তারা যদি সেই জায়গাগুলো মেনটেন করে এবং কোনো রাজনৈতিক দল যদি কোনো চক্রান্ত না করে, কোনো বিদেশি শক্তি যদি কোনো চক্রান্ত না করে, আমরা আশা করি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারব। আপনাদের কথাগুলো এত কাছ থেকে শুনতে পেয়ে এটা আমাদের জন্য বেশি উপকার হয়েছে বা হচ্ছে যে আপনারা কী ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যান ব্যবসায়ের ক্ষেত্রে, এবং সবার কথা থেকেই অনেকগুলো কমন জিনিস ফুটে উঠেছে। ব্যুরোক্রেটিক যে প্রবলেমগুলো আমরা ফেস করি এবং পলিটিক্যাল আনস্টেবিলিটি। আমাদের আজকের মূল টপিক আমরা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে ছিল। তো বিদেশি বিনিয়োগ আসার জন্য যেটা লাগে যে একটা দেশের সম্ভাবনা যখন দেখে তখন তারা বিনিয়োগ করতে আগ্রহী হবে। ফলে আমাদের দেশের হিউজ সম্ভাবনা আছে, জনশক্তির কথা আছে, আমাদের ফার্টাইল ল্যান্ডের কথা আছে, অনেক সম্ভাবনা যেরকম আছে, কিন্তু সেটাকে আমরা প্রপার ব্র্যান্ডিং করতে পারি না, এটাতে আলোচনায় এসেছে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা হয় যে আমাদের পলিটিক্যাল আনস্টেবিলিটি, আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা, অর্থাৎ রাষ্ট্রের জায়গা থেকে যারা পলিসি মেকিংয়ের দায়িত্বে থাকে তাদের দৃষ্টিভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ। তারা কিভাবে এই ব্যবসায়িক ক্ষেত্রটা তৈরি করবে, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা তৈরি করবে। ফলে আমাদের সব সমস্যা, পলিটিক্যাল আনস্টেবিলিটি, করাপশন, সব সমস্যা একটা জায়গায় যে ঠেকতেছে, সেটা হচ্ছে আমাদের দেশে প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। সেটা ব্যুরোক্রেসি বলেন, সেটা আপনি এনবিআর, তার ভিতরে পুলিশ বলেন, সব কিছুতে মিলিয়ে আমরা রাষ্ট্রের যেই পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো থাকে, পাবলিক ইনস্টিটিউশনগুলো থাকে, সেগুলো আসলে প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ক করে না, প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে নাই। একটা প্রতিষ্ঠান যেটা রুলস এবং রেগুলেশন দিয়ে চলে, যেটা নৈর্ভিত্তিকভাবে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারি নাই স্বাধীনতার এত বছর পরেও। আমাদের ব্যুরোক্রেসি ধরেন, আমাদের লিগাল ইনস্টিটিউশন ধরেন, জুডিশিয়ারি সিস্টেম ধরেন, পুলিশ ধরেন, সে সব কিছু কিন্তু কলোনিয়াল কন্টিনিউটি। ব্রিটিশ আমলে যেই সিস্টেম, সেটাই পাকিস্তান আমল, সেটাই আমরা হয়তো স্বাধীন হয়েছি, কিন্তু সেই ঐতিহ্য আমরা কিন্তু এখনো বহন করছি। ফলে পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং এইবারের গণঅভ্যুত্থানের পরেও কিন্তু আমাদের প্রথম দাবি ছিল এইটাই, রিফর্ম। আমরা একটা কথা অভ্যুত্থানের সময়ও বলেছি, অভ্যুত্থানের পরেও বারবার বলার চেষ্টা করেছি যে আমাদের স্ট্রাগলটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কেবল কোনো দলের বিরুদ্ধে না, কেবল অবশ্যই সেই ফ্যাসিস্ট রেজিমের যারা দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে, তাদের বিচার আমরা চেয়েছি, কিন্তু টোটাল সিস্টেমটার বিরুদ্ধে।
এবং এই সিস্টেমটা রিফর্ম লাগবে। এই একই সিস্টেম, একই কাঠামো যদি আমরা রাখি, এরপরে যেই ক্ষমতায় আসুক সবচেয়ে সৎ লোকটাকেও আপনি এই কাঠামো, এই রাষ্ট্রের দায়িত্বে বসাবেন, সে এর থেকে বের হইতে পারবে না। অবশ্যই লিডারশিপের ইনসাইট গুরুত্বপূর্ণ, তার অনেস্টি গুরুত্বপূর্ণ, ব্রেভারি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যদি প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারি আমরা কিন্তু আসলে আগাতে পারবো না। ফলে আমাদের রাজনীতি, রাষ্ট্রে সবসময় একটা ব্যক্তি নির্ভরতা আমরা দেখি। হয়তো সৎ একজন ব্যক্তিকে বসে দিলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ফলে এই কারণে আমাদের সবচেয়ে গুরুত্বের জায়গাটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো, দেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, শক্তিশালী করা, এটাকে টেকসই করা। ফলে যেই গভর্নমেন্ট হয়তো পরিবর্তন হবে, সরকার আসবে যাবে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া করা, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, যাতে আমাদের বিজনেস, আমাদের ইকোনমি, আমাদের এডুকেশন, এই জায়গাগুলো যাতে হ্যাম্পার না হয়। কারণ আপনি দেখেন যে একটা সরকার পরিবর্তন হয়, অবশ্যই একটা গভর্নমেন্ট আসতেছে, যেহেতু আমরা ডেমোক্রেটিক্যালি 5 বছরের জন্য সে আসে, একটা সরকার পরিবর্তন হওয়ার পরে তার সব পলিসি পরিবর্তন হয়ে যাচ্ছে। নতুন একটা গভর্নমেন্ট আসতেছে, তার সব কিছু চেঞ্জ হয়ে যেতেছে, তার বেনিফিশিয়ারি গ্রুপ চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে বিজনেসম্যান থেকে শুরু করে সবাই কিন্তু আসলে বিভিন্ন দলের বেনিফিশিয়ারি গ্রুপে পরিণত হয়। কেউ এক দলের সাথে লিয়াজও রাখে, কেউ আরেক দলের সাথে লিয়াজও রাখে, আর যারা বড় বড় ব্যবসা তারা সব দলের সাথে লিয়াজও রাখে, ইলেকশনে সবাইকেই তারা ইনভেস্ট করে। ফলে এই আমলে যে আমরা হয়তো আমাদের এই সরকারের সময় অনেক এক্সপেকটেশন ফুলফিল হয় না, কিন্তু অনেকগুলো উদ্যোগ আমরা নিয়েছি। আমি 2টা মিনিস্ট্রির দায়িত্বে ছিলাম, সেইখানে অনেকগুলো রিফর্মের উদ্যোগ আমি থাকা অবস্থায় নেওয়া হয়েছে, পরবর্তীতে কন্টিনিউ হয়েছে। অনেকগুলো ইন্টার মিনিস্ট্রি কিন্তু রিফর্মের উদ্যোগগুলো নেওয়া হয়েছে, যেগুলো হয়তো এখন ভিজিবল হচ্ছে না বা অত প্রচার হয়নি, কিন্তু নেক্সট গভর্নমেন্ট আসলে কি সেগুলো কন্টিনিউ থাকবে এই নিশ্চয়তা কিন্তু আসলে নাই। ফলে এই পলিটিক্যাল ইনস্টিটিউশন মেকিং এবং তার স্টেবিলিটিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং দুর্নীতির কথা আমরা সবাই বলি, কিন্তু এটা আসলে সমাধানটা কিভাবে হবে, সমাধান প্রক্রিয়াটা আমরা কেউই আসলে খুঁজে পাই না। আমরা সমস্যাগুলো জানি, হয়তো সমাধান জানি, কিন্তু সমাধানটা কিভাবে করব, কে করবে। যে কোনো দেশের পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি হয় 2টা প্রক্রিয়াতে। একটা হচ্ছে তার ফাউন্ডিং ফাদার্স এটা মেক করে দিয়ে যায়। একটা দেশ যখন যারা গড়ে, যেই রাজনৈতিক নেতৃত্ব দেশকে স্বাধীন করে, সেই রাজনৈতিক নেতৃত্ব যাদেরকে আমরা ফাউন্ডিং ফাদার্স বলি, তারা দেশের সকল প্রতিষ্ঠান, গণতন্ত্র, নির্বাচন কমিশন, পুলিশ, ব্যুরোক্রেসি, যত ধরনের প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে তারা গড়ে দিয়ে যায়। এটা থাকে প্রথম ধাপ, প্রথম এই সুযোগটা তখন কিন্তু থাকে। স্বাধীনতার পরের ইতিহাস আপনারা জানেন, আমরা ওই সুযোগ কিন্তু মিস করেছি। সেই সময় যারা রাজনৈতিক নেতৃত্বে ছিল তারা ব্যর্থ হয়েছে। পরবর্তী যে নেতৃত্ব এসেছে, জিয়াউর রহমানের সময় তিনি চেষ্টা করেছেন, কিন্তু তিনি এসেছিলেন সেনা অভ্যুত্থানের মাধ্যমে। ফলে গণতান্ত্রিক যে প্রক্রিয়ায় সেটাকে দেশকে পুরোপুরি তিনি নিয়ে যেতে পারেন নাই। দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার, যেটা প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয় না। আমরা অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে আমরা 90 পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আসলাম। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটা কিন্তু সম্ভাবনা তৈরি হইল 90-এর গণ অভ্যুত্থানের পরে, কিন্তু এরপরও আমরা আসলে পারলাম না। এরপরে আপনারা ইতিহাস জানেন, 16 বছর আমরা একটা স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে আমরা গেলাম। ফলে একটা হচ্ছে ফাউন্ডিং ফাদার্সটা যদি তৈরি করে দিয়ে যায়, যদি তারা যেত, আমাদের যারা পূর্বসূরি, তাহলে আমাদের জন্য এত আলোচনার প্রয়োজন হতো না, আমরা হয়তো আরো সামনের কথা বলতে পারতাম। আরেকটা পদ্ধতি হচ্ছে দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে, এবং বাংলাদেশ প্রবাবলি আমাদেরকে আসলে সেকেন্ড স্টেজে যাইতে হয় সব সময়। এবং বাংলাদেশের মানুষ এবং আমরা কিন্তু সেই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বারবার খাবি খাচ্ছি। 90-এর যেই অভ্যুত্থান হয়েছিল, গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, সেটা ব্যর্থ হয়ে কিন্তু আমরা 30 বছর আসলে পিছিয়ে গিয়েছি। ফলে আমাদেরকে, এবং এবারেও এই গণ অভ্যুত্থানের পরেও আমরা এই কারণে সংবিধান পরিবর্তনের কথা বলেছিলাম প্রথম থেকে, কারণ সংবিধান হচ্ছে একটা কোর জায়গা রাষ্ট্রে। সংবিধানের ভিতর দিয়ে আমরা সবগুলো ইনস্টিটিউশনকে চেক অ্যান্ড ব্যালেন্স, আমরা অ্যাকাউন্টেবিলিটি সবগুলো নিশ্চিত করতে পারতাম, কিন্তু সেইটা আমরা কিছুটা পেরেছি, পুরোপুরি পারিনি। আমরা রিফর্মের দাবিটাকে জোরালোভাবে সবসময় রেখেছি, কারণ আপনি দেশের একজন নাগরিক, আপনি দেশের একজন ব্যবসায়ী, যে কেউ হোক না কেন, আপনি যদি কোনো একটা সমস্যায় পড়েন, আপনি কার কাছে যাবেন? আপনি তো পুলিশের কাছেই যাবেন।
আপনাকে প্রশাসনের কাছেই যেতে হবে, আপনাকে বিচারালয়ে যেতে হবে। ফলে এই প্রতিষ্ঠানগুলো যদি নিরপেক্ষভাবে আচরণ না করে, এই প্রতিষ্ঠানগুলো যদি দলীয়করণ হয়, দুর্নীতি দমন কমিশন যদি যাদেরকে অ্যাকাউন্টেবল করবে তাদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত হয়, ফলে তো এই দুদক কখনোই কাজ করবে না। ফলে দুদক সবসময় কাজ করেছে বিরোধী দলের নেতাকর্মীদের তাদেরকে মামলা দেওয়া, পলিটিক্যাল একটা উইপেন হিসেবে কাজ করেছে, এবং সরকারের ছায়াতলে যারা থাকে তাদেরকে কখনোই তারা অ্যাকাউন্টেবিলিটি আন্ডারে আনতে পারেনি। ফলে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী, আমরা সন্তুষ্ট নই এই আমলের সংস্কার প্রক্রিয়া নিয়ে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা প্রশ্নগুলোকে তুলতে পেরেছি যে বাংলাদেশের সমস্যাগুলো কোথায়, এবং বাংলাদেশের রাজনীতিবিদরা দীর্ঘ একটা সময়ে একসাথে বসে এই আলোচনাগুলো করেছে, এবং বাংলাদেশের মানুষ এটা দেখেছে কারা সেখানে সংস্কারের পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল, কারা কতটুকু উইলিং ছিল। আমরা প্রশ্নগুলো দেশের জনগণের সামনে রেখেছি, এবং আমরা মনে করতেছি আমাদের এই যাত্রাটা দীর্ঘমেয়াদী হবে। আমাদেরকে অন্তত এনসিপির জায়গা থেকে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রাখা হচ্ছে। আমরা কোনো শর্ট টার্ম ফল বা সুবিধা চাই না, আমরা দীর্ঘমেয়াদী এই যাত্রা বেছে নিয়েছি, এবং আমরা আমাদের পলিটিক্স, আমরা আমাদের ভিশন মিশন কম্প্রোমাইজ করে কোনো রাজনীতি করব না। আমরা রাজনীতি যেহেতু এসেছি, দেশের পরিবর্তনে আমাদের মেইন এজেন্ডা। না হলে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আপনারা কেন আমাদের কথা শুনবেন? দেশে তো কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল রয়েছে। ফলে আমাদের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডাটা হচ্ছে এই ডেমোক্রেটিক রিফর্ম, পলিটিক্যাল রিফর্ম, যেই উদ্যোগটা আমরা এই সময় নিয়েছি, যেটার মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং ডেমোক্রেসি নিশ্চিত হবে। কারণ আমরা মনে করি ডেমোক্রেটিক রিফর্মের সাথে ইকোনমিক রিফর্ম জড়িত। গণতন্ত্র এবং রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি রাখতে পারি, আমরা দেশের ব্যবসায়ীদের জন্য সেটা সহায়ক হবে, জনগণের জন্য সহায়ক হবে, এবং বিদেশি যারা বিনিয়োগ করতে চায় তাদের জন্য এটা সহায়ক হবে। ফলে আমরা গণতান্ত্রিক সংস্কার একটা এজেন্ডা আমাদের, দ্বিতীয় এজেন্ডা হচ্ছে আমাদের অর্থনৈতিক সংস্কার, ইকোনমিক রিফর্ম। কারণ আপনারা জানেন আমাদের এই গণ অভ্যুত্থান এবং আমাদের এই ছাত্র আন্দোলন এর যেই ব্যানারের নামটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এই নামটার কারণে কিন্তু এই আন্দোলন অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। এবং ওই সময় আমাদের উপলব্ধি ছিল যে চাকরির জন্য যে তরুণরা রাজপথে নামতেছে বা আমরা এটা অভিজ্ঞতা করতেছি, এই আমাদের এই অভিজ্ঞতাকে সমাজের বৃহত্তর মানুষের যারা বঞ্চিত, বৈষম্য শিকার, তাদের সাথে যুক্ত করতে হবে। ফলে আমাদের এই সচেতনভাবে আমরা দিয়েছিলাম যে আন্দোলনটা কেবল চাকরির আন্দোলন নয়, বরং আমাদের সমাজের যে বৃহত্তর বৈষম্যের রয়ে গিয়েছে সেটার জন্য এই আন্দোলন। ফলে এই অর্থনৈতিক জায়গায় যে বৈষম্য সমাজে ঘেরে বসেছে, যেখান থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, তরুণরা বঞ্চিত হচ্ছে, তাদের কর্মসংস্থান পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখতেছি যে বাংলাদেশের টাকা লুট করা হয়েছে, টাকা পাচার করা হয়েছে, মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, অলিগার্ক, ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছে, অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে। ফলে আমাদের অর্থনৈতিক জায়গায় আমাদের এই অলিগার্ক সিস্টেমটাকে আমরা রিফর্ম করতে চাই, এবং আমাদের দেশীয় যে পুঁজি, আমাদের বিশেষত এই সময় এখন এসে আমাদের যে ছোট পুঁজি, ক্ষুদ্র পুঁজি, তারা কিন্তু বড় স্ট্রাগল করতেছে, এবং এই কারণে চাঁদাবাজি থেকে দুর্বৃত্তায়ন, এটা নিয়ে কিন্তু একটা রুদ্ধশ্বাস জনগণের ভিতরে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী তাদের মধ্যে। ফলে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে রাজনৈতিক সংগ্রামটা, সেটা আমাদেরকে করতে হবে। বিশেষত তরুণরা আমাদের বড় টার্গেট অডিয়েন্স। আমরা তরুণদের কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদী আমাদের এডুকেশন সেক্টরকে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি। এডুকেশন রিফর্ম, এখন অনেক ধরনের ম্যানিফেস্টো আমরা শুনতে পাচ্ছি যে 18 মাসে এত কোটি চাকরি হবে, এটা হবে। এগুলো যদি করতে পারে এটা অবশ্যই ভালো, আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল হওয়া উচিত, এবং আমাদের মূল জায়গায়, মূল সমস্যায় আসলে মূল সমস্যা নিয়ে কথা বলা উচিত। ফলে বাংলাদেশের দীর্ঘমেয়াদী যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে গত 16 বছর, এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী আমাদেরকে একটা জার্নি লাগবে। আমরা মনে করি যে সেই অর্থনৈতিক সংস্কারগুলা আমরা
সেটার দাবিতে আমরা কাজ করব। আমরা সরকারের অংশে থাকি, সরকারের বাইরে থাকি, যেখানেই থাকি না কেন, এজ এ পলিটিক্যাল পার্টি আমরা আমাদের এই এজেন্ডাগুলো নিয়ে কথা বলে যাব, কাজ করে যাব। আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে সমাজের সব শ্রেণী পেশার মানুষের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি, ইনোভেটিভ ওয়েতে করার চেষ্টা করছি এবং মৌলিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। এবং আমাদের লক্ষ্য হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে বাংলাদেশের যে সমস্যাগুলো, মৌলিক সমস্যাগুলো, সেটাকে আইডেন্টিফাই করে জনগণের সামনে সেটাকে নিয়ে আসা এবং পলিসি মেকার থেকে শুরু করে সব জায়গায় সেটাকে পপুলারাইজ করা। আরেকটি বিষয় আমি বলবো যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ এখন কোন দিকে যাবে, কিভাবে পরিবর্তিত হবে, এটা নিয়ে আপনাদের সকলেরই চিন্তা ভাবনা রয়েছে। আমাদের একটা নতুন স্বপ্ন এবং সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। তো ৬৯-এর গণ অভ্যুত্থানের পরে ৭০-এ নির্বাচন হয়েছিল। তো সেই নির্বাচনে জনগণের পক্ষে, আকাঙ্ক্ষার পক্ষেই ফলাফলটা এসেছিল, কিন্তু সেই সময়ে যারা সরকারে ছিল, শাসক গোষ্ঠী ছিল, তারা সেটাকে মেনে নেয়নি। ফলে সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়নি, কিন্তু একটা যুদ্ধের দিকে আমাদেরকে যেতে হয়েছে এবং তার ফলাফল ছিল পাকিস্তান রাষ্ট্র ভাগ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থানের যে কমিটমেন্টগুলো ছিল, সেই কমিটমেন্টগুলো রক্ষা করা হয়নি। এর ফলে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা শুরু হয়েছিল সেটা সাস্টেইন করেনি এবং যারাই ক্ষমতা গিয়েছে তারা যেই কমিটমেন্ট দিয়েছিল তারা নিজেরাই সেই কমিটমেন্ট ব্রেক করেছে। এই ইতিহাস আপনারা জানেন। এবং ২০০৮ সাল থেকে তো আমরা এখন যে গণ অভ্যুত্থান ২০২৪ সালে তৈরি হলো, এই গণ অভ্যুত্থানের কিন্তু অনেকগুলো আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সংস্কারের জায়গা থেকে পরিবর্তনের। ফলে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু দেশ আরো ডিজাস্টারের দিকেও যেতে পারে, আরো ক্ষতির দিকে যেতে পারে। কারণ আমাদের দেশের ইতিহাস এটাই বলতেছে, জনগণের এত চেয়ে, এবং এবারের গণ অভ্যুত্থান অন্য যে কোনো গণ অভ্যুত্থানের থেকে অনেক বেশি তীব্রতর ছিল, জনগণের অংশগ্রহণ অনেক বেশি ছিল এবং অনেক বেশি আত্মত্যাগ ছিল। এটা জান হাজার হাজার মানুষ শহীদ হয়েছে আমাদের। ফলে আমরা এই কথাগুলো আমি বলতেছি যারা আপনারা এখানে আছেন এবং যারা শুনছেন, যারা দেখবেন, আমরা যদি এই জায়গাটা স্কিপ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কেউই আসলে এই জায়গাটাকে স্কিপ করে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না, বা আগের বাংলাদেশ ৫ই আগস্টের পরে আর আগের জায়গায় যাবে না। এটা শুধু এনসিপির কমিটমেন্ট না, এটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা পরিবর্তনকামী জনগণ এটার জন্য কাজ করবে, কাজ করছে। ফলে যদি সেই ধরনের চেষ্টা কারো থাকে সেটা ব্যর্থ হবে। আপনাদের জায়গা থেকেও আমরা আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আসুন আমরা স্বপ্নটা বড় করে দেখি এবং যেহেতু দেশ পরিবর্তনের একটা যাত্রা সম্ভাবনা শুরু হয়েছে, আমরা এটাকে কন্টিনিউ করি, আমরা এটাকে অব্যাহত রাখি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, কিন্তু আমাদের উপরে প্রত্যাশাটা অনেক বেশি, আমরা সেটা ফিল করি। তো সেই জায়গায় আমরা আপনাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি। আপনাদের সমস্যাগুলো, আপনাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই, সেই আমাদের থট শেয়ারিংগুলো প্রয়োজন এবং আপনাদের সমস্যাগুলোকে নিয়ে আমরা সামনের দিকে সেই সমাধানের রাজনীতিটা করতে চাই এবং ইনশাল্লাহ আমরা সামনের দিনে আমাদের যেই লক্ষ্য বৈষম্য বিরোধী একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেটার জন্য কাজ করে যাব। আবারও আমি আজকের অনুষ্ঠানে যারা এসেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।